নিমতলার রাত যেন অন্ধকারের ঘন জালে আটকে আছে। গ্রামের সরু পথে হাঁটছে এক অচেনা মানুষ। তার নাম গণেশ, পেশায় একজন গোয়েন্দা। আজ সে এখানে এসেছে অর্জুনের খনিকে খুঁজতে। কারণ নিমতলার পুরনো চায়ের দোকান নিয়ে চারিদিকে অদ্ভুত গল্প শোনা যায়। দোকানদার অর্জুন নাকি বহু আগেই খুন হয়েছিল, কিন্তু তার দোকান আজও খোলা থাকে। আরে বাবা, কে রে? এভাবে রাতের অন্ধকারে হাঁটছিস? মানুষ না ভূত? ভয় পাবেন না, আমি মানুষই। আমার নাম গণেশ, পাশের গ্রাম থেকে এসেছি কিছু তথ্য জোগাড় করতে। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? এই অজপাড়া গাঁয়ে রাতের বেলায় আসলেন কেন? কেউ তো এ সময়ে বাইরে বের হয় না। তো কি তথ্য লাগবে আপনার, বলুন দেখি। শুনেছি আপনাদের গ্রামের এক চায়ের দোকানদার খুন হয়েছিলেন, তারপরেও নাকি সেই দোকান আজও খোলা থাকে। আমি জানতে চাই কি ঘটেছিল তার সাথে, কারা তাকে খুন করেছিল এবং কেন। আসতে বলেন, এখানে সব কথা বলা মানা। বাতাসও যদি শুনে ফেলে, কে জানে কি বিপদ নামবে। ভুলেও সাহস দেখাবেন না, মৃত্যু নিশ্চিত। বাতাস শুনলে বিপদ হবে, এর মানেটা কি? দেখুন, অর্জুনের রক্ত ঝরার পর থেকে এই গ্রামে কারো মুখে আর সত্যি কথা নেই। সবাই ভয়ে চুপ করে থাকে, কেউ জানলেও কিছু বলে না। আপনি যদি বেশি খোঁজ খবর করেন, হয়তো আপনিও নিখোঁজ হয়ে যাবেন। আমি এসব ভয় পাই না, আমার অনেক বছরের দক্ষতা আছে। এটাই আমার পেশা, সত্য লুকিয়ে না রেখে প্রকাশ করতেই হবে। বাহ, আপনার দেখছি খুব সাহস আছে। কিন্তু আপনার মতো সাহসী মানুষ তো অনেক এসেছিল, কারো খোঁজ আর মেলেনি। আমি আপনাকে সাবধান করছি বাবু, আপনি ফিরে যান। নিজের বিপদ ডেকে আনবেন না। এ রাতে পথ চলা মোটেই সুবিধার না। তবুও আমাকে জানতে হবে, অন্তত ঠিকানাটা আমাকে বলে দিন, আমি দোকান খুঁজে নেব। চাইলে ওই চায়ের দোকানটা খুঁজে পাবেন। হ্যাঁ, তবে সাবধান, পথটা সহজ নয়। পুরনো এক নিমতলার পাশে। গাছটা চিনতে ভুল হবে না, ডালগুলো এমনভাবে ঝুলে আছে যেন রক্ত ভেজা। অনেক ধন্যবাদ আপনাকে, আমি নিজেই যেতে পারবো। না, দয়া করে যাবেন না। ওদিকে গেলে ফিরে আসতে পারবেন না। অর্জুনের আত্মা নাকি এখনো দোকানের ভেতরে বসে চা বানায়। রাত যত গভীর হয়, হাসির শব্দ শোনা যায়। ভূতের ভয় দেখিয়ে আমাকে কেউ থামাতে পারবি না। আমি সত্যটা জানতে এসেছি, আর সেই সত্যটা নিয়েই ফিরবো। আপনি গেলে আমি সঙ্গে যাব না। একা যেতে চাইলে যান, কিন্তু মনে রাখবেন, নিমতলা রাত কাউকে সহজে ছেড়ে দেয় না। এভাবেই শুরু হলো গণেশের পথ চলা এক অদৃশ্য ভয়ের দিকে। সাহসের কাছে গণেশের ভয় যেন হার মেনেছে, কিন্তু কে জানতো তার সাথে কি ঘটতে চলেছে। হয়তো এটাই তার জীবনের শেষ রাত। চাঁদের আলোয় সেই উঠানে নেমে এসেছে অদ্ভুত নীরবতা। সাদা শাড়ি পরে চৈতালি বসে আছে উঠানের মাঝখানে, তার চোখ ভিজে অশ্রুতে। তার পাশে বসে আছে পারুল, শৈশবের বান্ধবী। এখন এই শূন্যতায় সে চৈতালির একমাত্র সান্ত্বনা। অর্জুনের মৃত্যুর পর এই বাড়ি যেন ঢেকে গেছে মৃত্যুর ঘন ছায়ায়। পারুল, আমি এখন কি করব বলো? আমার অর্জুনকে নিষ্ঠুর লোকগুলো কেড়ে নিল। আমি যে আর শান্ত হয়ে থাকতে পারছি না। ঘরে একলা থাকতে বড়ই কষ্ট হয়। দিদি, দিদি তুমি নিজেকে সামলাও। তুমি ভেঙে পড়লে আর কেউ তো পাশে থাকবে না। দেখবে সময় সব ঠিক করে দেবে। তুমি বরং শান্ত হও দিদি।
তুমি শান্ত হও। সময় সময় কি কখনো মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে? অর্জুন তো অন্যায়ভাবে মারা গেল, ওর কি দোষ ছিল বলো তো? শুধু কি এই দোকানটা একটু জমজমাট ছিল বলে? সবাই জানে দিদি, সবাই জানে অন্য দোকানদাররা ঈর্ষা করত, কিন্তু কেউ কিচ্ছু বলেনি, কেউ মুখ খোলেনি। এই গ্রাম ভয়ে বেঁচে আছে, কারো সাহস নেই কিছু বলার। আমি প্রতি রাতেই শুনি নিমতলার পাশে কেউ যেন আসে, আবার অদৃশ্য হয়ে যায়। গ্রামের লোকেরা বলে অর্জুনের দোকান আজও খোলা থাকে রাতে। আমি ভাবছি নিজে গিয়ে একবার দেখে আসবো। হ্যাঁ গো দিদি, আমিও শুনেছি অনেকেই নাকি দেখেছে সেই দোকানের আলো জ্বলে ওঠে, চায়ের গন্ধ ভেসে আসে, কিন্তু কে বানায়, কে বসে থাকে ভেতরে কেউ জানে না। কিন্তু সেখানে না যাওয়াই ভালো। আমার মনে হয় অর্জুন এখনো ফিরে আসে। অন্যায় করে ওকে মেরে ফেলা হয়েছে, তাই শান্তি পাচ্ছে না। তার কষ্ট আমি ছাড়া কেউ বুঝবে না। কিন্তু কিন্তু এসব কথা প্রকাশ্যে বলো না দিদি, প্রকাশ্যে বলো না। যদি কেউ শুনে ফেলে তোমার জীবনও বিপদে পড়বে। আমি ভয় পাই না পারুল, আমি ভয় পেয়েছিলাম বলেই অর্জুনকে রক্ষা করতে পারিনি। এবার আর ভয় পাবো না। যদি প্রয়োজন হয় আমি সবার সামনে সত্যি বলবো, দেখি কে কি করতে পারবে। দিদি দিদি তুমি একা কি করবে? গ্রামের মানুষগুলো পাথরের মতো চুপ হয়ে আছে। এখানে আর ন্যায় বিচার কেউ করে না, শুধু মিথ্যে বলে আতঙ্ক ছড়িয়ে দেয়। অর্জুন, আমি শপথ করছি তোমার মৃত্যুর বিছানা আমি একদিন চাইবো। সেই দোকান যদি তোমার আত্মার আশ্রয় হয় আমি সেখানেই যাব, তবু আমি ভয় পাবো না। মৃত্যুর শোক, ভয় আর অজানা অন্ধকার সব মিলে চৈতালির জীবন হয়ে উঠেছিল দুঃস্বপ্ন। তার কান্নার স্রোত বইতে থাকে, কিন্তু সেই অশ্রুর ভেতরে জন্ম নিচ্ছিল এক কঠিন প্রতিজ্ঞা। কিন্তু চৈতালির অজানা, তার নিজের অর্জুন এখন আর আগের মতো ভালো মানুষ নেই। সে প্রতিশোধ নিতে শিখেছে। জীবিত মানুষদের প্রাণ কেড়ে তার এখন শান্তি মেলে। রাত যেন আরো ঘন কালো, নিম গাছের পাতা যেন দুলছে এক অভিশপ্ত বাতাসে। চাঁদের আলো কখনো মেঘে ঢাকা পড়ে, কখনো হঠাৎ উঁকি দেয়। সে অদ্ভুত আলো ছায়ায় নিমতলায় বসে আছে দুই মাঝি, রঞ্জন আর অনল। তারা গল্প করছে। দিনের মাছ ধরা শেষে ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নিচ্ছে তারা। কিন্তু রাত যত গভীর হয় নিমতলার গল্প ততই ভয় জাগায়। আজ কিন্তু ভালো ভালো মাছ পেলাম রে অনল, একেবারে যাকে বলে ঝুড়ি ভর্তি। এইভাবেই যদি প্রত্যেকদিন চলে সংসারে অভাব আর থাকবে না। আরে হ্যাঁ রে, বর্ষার সময় নদীর স্রোত এমনই হয়, মাছ নিজেরাই যেন জালে এসে ধরা দেয়। কিন্তু শরীরটা হঠাৎ ভীষণ ক্লান্ত লাগছে কেন? না, ভাবছি একটু বিশ্রাম নিয়ে নি। তুই বাড়ি যা। নিম গাছের কাছে? রঞ্জন, এই জায়গায় বেশি রাতে থাকা মঙ্গল হবে না। মানুষ বলে এখানে নাকি অদ্ভুত সব জিনিস দেখা যায়। তুই বেটা সবসময় ভয় দেখাস। আরে আমি কি কোনো ছোট্ট ছেলে নাকি? এই নিম গাছের ঠান্ডা ছায়া, একটু বসলেই শরীর হালকা লাগবে। নে নে যা, তুই এত ভাবিস না। আমি মজা করছি না রঞ্জন। আমার বাবা একবার রাতে ওই পথ দিয়ে ফিরছিল, বলে দোকানের ভেতরে আলো জ্বলে। কিন্তু দোকানদার অর্জুন তো মারা গিয়েছে অনেক আগেই। তখন থেকে মামা আর কখনো রাতের বেলা ওই পথ দিয়ে যায়নি। না, ভূতের গল্পে আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, শুনেছি অর্জুনকে খুন করেছিল এই গ্রামেরই কিছু মানুষ। যদি ওর আত্মা ফিরে আসে তবে কিছু সত্যি লুকোনো আছে হয়তো। এসব কথা উচ্চস্বরে বলিস না, কেউ যদি শুনে ফেলে
গ্রামের সবার মনে অনেক ভয় অর্জুন মারা যাবার পর। হ্যাঁ, আচ্ছা তুই যা, আমি একটু বসে তারপর ফিরব। আরে ভয় পাস না, আমি তো আর গ্রামের নতুন নই, এসব বোধ আমার কিছু করতে পারবে না। অনল অনিচ্ছা সত্ত্বেও তার বন্ধু রঞ্জনকে নিমতলায় রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার চারপাশে অদ্ভুত নীরবতা নেমে আসে। বাতাস ধীরে ধীরে ভারী হতে থাকে, যেন কারো অদৃশ্য নিঃশ্বাস মিশে গেছে। নিম গাছের ডালগুলো হাওয়ায় দুলছে, কিন্তু শব্দ নেই। হঠাৎ দূরে ভেসে আসে চায়ের কাপে চামচ নেড়ে চেড়ে দেওয়ার শব্দ। রঞ্জন থেমে যায়। তোকে একা রেখে যেতে ইচ্ছা করছে না, কিন্তু বাড়ি যাওয়ার তাড়া আছে আমার। তুই বেশি রাত পর্যন্ত এই জায়গায় থাকিস না, বিপদ তো আর বলে কয়ে আসে না। কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগছে। না না, এমন নীরবতা তো আমি কখনো দেখিনি। রঞ্জন মনে মনে কিছুটা ভয় পেলেও তার সাহসটাকে হারাতে পারেনি। কিন্তু তখন নিমতলার সেই রাত আর নিছক নীরব ছিল না, বরং অজানা আতঙ্কের আগমনী বার্তা বয়ে নিয়ে আসছে। রঞ্জন বুঝতেই পারেনি তার সাথে কি ঘটতে চলেছে। নিমতলার রাত হঠাৎ করেই বদলে গেল। আকাশে কালো মেঘ জমে ওঠে, ঝড় শুরু হয় হঠাৎ করে। গাছের ডালপালা ভাঙতে ভাঙতে যেন লুটিয়ে পড়ছে মাটিতে। রঞ্জন নিমতলাতে বসে একটু দূরেই একটা দোকানে আলো জ্বলতে দেখে। একটু কৌতূহলী হয়ে সে দোকানের দিকে রওনা হয়। বাতাসে অদ্ভুত শব্দ, সেই তাণ্ডবের মাঝেই রঞ্জন ধীরে ধীরে এগিয়ে চলে। ভৌতিক হয়ে উঠেছে তার চলার পথ। রঞ্জনের চোখে তখন কেবলই বিস্ময়। এ অন্ধকারে আলো, নিশ্চয়ই কারো দোকান, কিন্তু এত রাতে কার দোকান খোলা থাকবে? গ্রামের সব দোকান তো সন্ধ্যার সময় বন্ধ হয়ে যায়। সে ধীরে ধীরে এগিয়ে যায়। প্রতিটি পা ফেলার সাথে সাথে বাতাস আরো ভারী হয়ে ওঠে। অবশেষে দোকানের সামনে এসে দাঁড়ায় রঞ্জন। দোকানের ভেতরে এক গা ছমছমে স্নিগ্ধতা। দোকানের ভেতরে ঢুকে বেঞ্চে বসে রঞ্জন। ভেতরে দুজন মানুষ বসে আছে, মুখে মোটা চাদর ঢাকা। টেবিলের ওপাশে দোকানদার অর্জুন দাঁড়িয়ে আছে। কারো মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। কাকা, এত রাতে দোকান খোলা? এখানে তো কেউ থাকার কথা নয়, আপনার দোকান খোলা কেন? এখানে রাত দিনের নিয়ম নেই বাবা, আমার দোকান সব সময় খোলা থাকে। এখানে আসলে কেউ চা না খেয়ে ফিরতে পারে না। বলো, চা খাবে? এত রাতে চা? আচ্ছা দিন, ঠিক আছে, 1 কাপ দিন। হ্যাঁ, এ কি কিরকম চা? আমার শরীর তো ধীরে ধীরে জমে যাচ্ছে। আমি তো নিঃশ্বাস নিতে পারছি না। হ্যাঁ, আমি নিঃশ্বাস নিতে পারছি না। এই চা মানুষকে বদলে দেয় রঞ্জন। এখানে আসলে কেউ মানুষ থাকে না, সব হয়ে যায় আমাদের মতো। চায়ের কাপে চুমুক দেওয়ার পর রঞ্জনের দৃষ্টি ধীরে ধীরে স্থির হয়ে আসে। সে কাপটা নামিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখ শক্ত হয়ে যায়, শরীর নিস্তব্ধ, তার চাহনি নিঃশেষ হয়ে আসে। তার চোখে যেন অন্ধকার ধেয়ে আসে। নতুন একজন এসে গেল আমাদের দলে। নিজের করুণ অবস্থা আর একজনের ওপর হতে দেখলে বড়ই শান্তি লাগে। একেবারে খাসা কথা বলেছ। এবার যেন আমরা আরো শক্তিশালী হলাম, আমরা আরো মানুষের প্রাণ নেব। হ্যাঁ, এই দোকান খালি থাকে না, যারা আসে তারা এখানে থেকে যায়। কেউ আর মানুষ হয়ে ফিরতে পারে না। তোদের অবস্থা তো এই জন্যই এরকম হয়েছে। আজীবন শাস্তি ভোগ করবি।
সেই মুহূর্তেই রঞ্জনের জীবন বদলে যায়। সে আর মানুষ রইল না, বরং হয়ে গেল চাদরে ঢাকা এক প্রেতাত্মা। নিমতলার অন্ধকার দোকানে বন্দি আত্মাদের একজন, যে আর দোকানের ভেতর থেকে ফিরতে পারে না। ঝড় থেমে গেলে নিস্তব্ধতার ভেতরে এক অদ্ভুত অশরীরী শান্তি নেমে আসে। গণেশ হন্যে হয়ে খুঁজতে খুঁজতে অবশেষে পৌঁছে গেল সেই অভিশপ্ত দোকানে, যে দোকানে ঢুকে কেউ কোনোদিন আর ফিরে আসতে পারেনি। তার সাহস আর প্রবল কৌতূহলের কারণে নিজের বিপদ ডেকে এনেছে সে, যা সে বুঝতে খানিকটা দেরি করে ফেলে। বলছি, এটা কি অর্জুন কাকুর দোকান? আমি একজন গোয়েন্দা, আমার কিছু তথ্য জানার ছিল, যদি একটু সাহায্য করতেন। হ্যাঁ, আমি অর্জুন। তো বাবু, আমাকে খুঁজছেন কেন? কি জানতে চান? আমার ব্যাপারে কিছু জানতে চান? কি জানতে চান আমার ব্যাপারে, বলুন দেখি। কি 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 বলেন? শুনেছি, আরে তিনি তো বহু বছর আগে মারা গেছেন। শুনেছি তাকে খুন করা হয়েছে, কিন্তু কিভাবে খুন হয়েছে আমি সেটা জানতে চাই। ঠিক শুনেছে, সব জানবেন, সব। আপনি বরং আমার হাত থেকে এক কাপ চা খান। আমার চা কিন্তু সবার মতো না, এক ভিন্ন স্বাদের চা। দেখবেন সব উত্তর পেয়ে গিয়েছেন। আচ্ছা দিন, তবে শুনুন, আমার মারা যাওয়ার ঘটনা সে বহু বছর আগের ঘটনা। এক সময় আমার এ দোকান গ্রামে বেশ জমজমাট ছিল। প্রায় প্রতিদিনই অনেক লোক চা খেতে আসতো, কিন্তু আমার পাশের দুই চা দোকানদার, তারা তা সহ্য করতে না পেরে রাতে যাওয়ার পথে আমাকে খুন করে। আমাকে খুন করেছিল এই গ্রামেরই দুই চা দোকানদার। কারা কারা তারা? তাদের নাম বলুন, আমি তাদের বিচার অবশ্যই করব। এই দুজন বেঞ্চে এই যে যারা বসে আছে, ওদের নাম মৃদুল আর শশাঙ্ক। আর পাশে বসে যাকে দেখছেন, সে আপনার মতোই স্বাভাবিক পথচারী। বড়ই দুঃসাহস দেখিয়ে আমার দোকানে এসেছে। তার মৃত্যু আমার দোকানেই লেখা ছিল, তাই তারও আজ এই অবস্থা। ওরা কিভাবে? কিন্তু ওরা তো বসে আছে। বসে তো আছে, কিন্তু জীবিত না। আপনিও ওদের মতো হবেন নাকি? মানে আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। মৃত মানুষ কিভাবে বসে থাকে? আমি তাদের মতো হব কেন? আমি প্রতিশোধ নিয়েছি। ওরা যাওয়ার মতোই মৃত। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে একবার এই দোকানে ঢোকে সে আর কোনোদিন বেঁচে ফেরে না, কোনোদিন বেঁচে ফেরে না। না না, আমি বের হব এই দোকান থেকে। আমি মরতে চাই না, আমার উপর দয়া করুন। নিঃশ্বাস নিতে পারছি না কেন? কোথায় যাবি? কেউ এই দোকান থেকে ফিরে না, তুইও মরবি। আমাদের কাছে কাছে আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন।
আমি শুধু জানতে এসেছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আপনাদের আমি কোনো ক্ষতি করব না, বরং সাহায্য করতেই আমার এখানে আসা। না বাবু, এই গ্রামের সব লোক জানে আমার দোকানে আসার ফল। আপনি বেকার সাহস দেখিয়ে নিজের বিপদ ডেকে আনলেন। এবার আপনাকে মরতেই হবে মশাই। আমার চায়ের স্বাদ যে নেবে সে আর ফিরবে না। চারিদিক কালো হয়ে যায়, লণ্ঠনের আলো নিভে যায়, ভেতরে শুধু গণেশের করুণ চিৎকার শোনা যায়। তারপর দীর্ঘ নীরবতা। যেখানে আলো নিভে যায় সেখানেই মৃত্যু ছায়া ফেলে। আজও নিমতলার সেই চায়ের দোকান খোলা আছে। গণেশ নিজের প্রশ্নের উত্তর পেলেও নিজের জীবনের উত্তর আর মেলাতে পারেনি। হয়তো একদিন আপনিও ভুলে সেই দোকানের কবলে পড়বেন, কিন্তু আর ফিরে আসবেন না।